শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি, তা জানাতেই আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি গতি হারাতে পারে, এমন বাস্তবতায় 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো IMF। প্রবৃদ্ধি হতে পারে 3.1% তারা বলছে, এবং IMF-এর যে আশঙ্কা বা তারা যে বিষয়টি নিয়ে জানিয়েছে যে বৈশ্বিক প্রবৃদ্ধি কমতে পারে, সেটি নিয়ে আমরা একটু বিশ্লেষণটি দেখতে চাই। তারা বলছে প্রবৃদ্ধি কমতে পারে যুক্তরাষ্ট্র, চীন সহ ইউরো অঞ্চলে, এবং 2026 সালে প্রবৃদ্ধি হতে পারে 3.1%, এবং আগের পূর্বাভাসের যে তুলনা, সেই তুলনায় 0.2% হ্রাস করেছে IMF। এবং 2027 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার উঠতে পারে 3.2%। এই তারা বলছে প্রতিষ্ঠানটি, এবং বৈশ্বিক গড় যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির হার উঠতে পারে 4.4%। এবং তারা বলছে যে বছরের দ্বিতীয়ার্ধে জ্বালানির বাজার কিছুটা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে তারা এই বিষয়গুলো তুলে ধরেছে। এবং বৈশ্বিক প্রবৃদ্ধির আমরা যদি একটু দেশভিত্তিক প্রবৃদ্ধির পরিমাণ দেখতে চাই, সেখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য, এবং সেই সাথে বাংলাদেশের বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে। আমরা একটু দেখতে চাই যুক্তরাষ্ট্রে যে প্রবৃদ্ধির হার বলা হচ্ছে 2026 সালে সেটি 2.3%, এবং সেটি 2027 সালে গিয়ে কিন্তু কমতে পারে, 2.1% হতে পারে, সেটি পূর্বাভাস দিয়েছে তারা। এবং আশঙ্কা করছে যে বিশ্বের বড় বড় যে দেশগুলো রয়েছে, অনেক দেশই বৈশ্বিক প্রবৃদ্ধির যে হার, সেটি কমতে পারে। এবং চীনের ক্ষেত্রে আমরা দেখছি যে 4.4% প্রবৃদ্ধি 2026 সালে, এবং সেই প্রবৃদ্ধি 2027 সালে 4% নামতে পারে। এবং ভারতের কথা বলা হচ্ছে, ভারতের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে প্রবৃদ্ধি সমান সমান তারা বলছে, এবং 6.5% চলতি যে অর্থবছর 2026-এ এটি পূর্বানুমান রয়েছে, এবং সেটি তার 2027 সালে গিয়েও 6.5%ই তারা বলছে। যুক্তরাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে চাই, যুক্তরাজ্যে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায়, যুক্তরাষ্ট্র, চীন বা ভারতের তুলনায় একটু ভিন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেখানে প্রবৃদ্ধি বাড়তে পারে সেটি বলা হচ্ছে, IMF সেটি জানিয়েছে, এবং 0.8% প্রবৃদ্ধি তারা বলছে 2026 সালে, এবং সেটি 1.3% উন্নীত হতে পারে 2027 সালে গিয়ে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু দেখতে চাই, বাংলাদেশের প্রবৃদ্ধি 2026 সালে IMF বলছে 4.7%, সেটি 2027 সালে হতে পারে হ্রাস পেয়ে 4.3% নামতে পারে। IMF-এর যে বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে যে আশঙ্কা বা পূর্বাভাস, তার একটি বিশ্লেষণ আমরা দেখানোর চেষ্টা করলাম। এদিকে যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে রপ্তানি কমেছে আগের চেয়ে অর্ধেকের বেশি। এছাড়া বিভিন্ন দেশের সমুদ্র বন্দরে আটকে গেছে অনেক পণ্য। তবে সমুদ্রপথে রপ্তানি 54% কমে গেলেও আকাশপথে বেড়েছে রপ্তানি। এই পুরো বিষয়টি বলছিলাম বাংলাদেশের ক্ষেত্রে, অর্থাৎ বাংলাদেশ যে বাইরের দেশগুলোতে পণ্য রপ্তানি করে থাকে, সেই রপ্তানির যে চালচিত্র, সেখানে ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা একটু সেটি দেখতে চাই। বর্তমান যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিরাজ করছে, সেই বিরাজমান অবস্থায় বাংলাদেশ থেকে যে রপ্তানির পরিমাণ, সেটি কিন্তু অর্ধেকে নেমেছে, অর্থাৎ অর্ধেক কমে গিয়েছে। আমরা পোশাক থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের যে কাঁচামাল, যে বিষয়গুলো রয়েছে, যেই অনুষঙ্গগুলো রয়েছে, সেগুলো রপ্তানি করে থাকি, সেগুলো সমুদ্রপথে পাঠানো অনেক চালান আটকে গেছে বিভিন্ন দেশের বন্দরগুলোতে, সেটি বলা হচ্ছে। এবং গত মার্চে মোট রপ্তানির 31% গেছে আকাশপথে, অর্থাৎ যেটি নৌপথে যাবার কথা ছিল বা সমুদ্রপথে যাবার কথা ছিল, সেটি অনেকটাই এখন আকাশপথে যাচ্ছে, এবং তার পরিমাণ আমরা দেখছি যে 31%। গত মার্চে মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছে $2.55 কোটি পণ্য। 2025 সালের মার্চে রপ্তানি হয়েছিল $5.60 কোটি পণ্য। এখান থেকেই কিন্তু আমরা একটি পরিবর্তন বা বিশ্লেষণ করে যেটি পাই, যে গত মার্চ, অর্থাৎ চলতি বছরের যে মার্চ, সেখানে দেখা যাচ্ছে যে $2.55 কোটি পণ্য রপ্তানি করা হয়েছে মধ্যপ্রাচ্যে, এবং সেটি
গত বছর একই সময়ে আমরা দেখছি যে 5,60,00,000 পণ্য রপ্তানি হয়েছিল, অর্থাৎ অনেকটাই কিন্তু কমে গেছে। আমরা সেটি একেবারে অবলীলায় বোঝাই যাচ্ছে যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি রপ্তানি খাতে কতটা নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশে, সেটি এখানে তাকালেই বোঝা যায়। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে রপ্তানি হয়েছে $1,70,00,000 পণ্য এবং মোট রপ্তানির 69%ই গেছে সমুদ্রপথে, অর্থাৎ সমুদ্রপথে কিন্তু 69%, আরও বেশি সমুদ্রপথেই কিন্তু যায় মূলত। তবে আকাশপথেও 31% গিয়েছে, কেননা বর্তমান পরিস্থিতির কারণেই এই অবস্থা বিরাজ করছে। আমরা আরও কিছু তথ্য বিশ্লেষণ করতে চাই। 2025 সালের মার্চে আকাশপথে রপ্তানি ছিল 22% এবং 2026 সালে সেটি 31%, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সমুদ্রপথে রপ্তানি কমে গিয়ে সেটি আকাশপথে বেশি হচ্ছে। বর্তমানে 31% হয়েছে, যেটি বলছিলাম, এবং বিভিন্ন দেশে 732টি চালান, $80,00,000 পণ্য উড়োজাহাজে রপ্তানি হয়েছে এবং আকাশপথে কেজি প্রতি ভাড়া বেড়েছে 40 থেকে 50 সেন্ট। যুদ্ধ দীর্ঘায়িত হলে রপ্তানিতে অনিশ্চয়তার শঙ্কা করছে। এনবিআরের যে তথ্য, সেই এনবিআরের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ এবং তথ্য বিশ্লেষণ করে আমরা এই বিষয়গুলো জানাতে চেষ্টা করলাম যে মধ্যপ্রাচ্যে রপ্তানি কমে গেছে অর্ধেক, সমুদ্রপথেও কমেছে, বেড়েছে আকাশপথে। প্রায় 1.5 মাস পর মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার 122 টাকা 75 পয়সা হিসেবে 7 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত 556 কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সেটি একটু দেখতে চাই আমরা। বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যে সময় এবং খাত অনুযায়ী আমরা যদি একটু পরিমাণটা দেখি, কেন্দ্রীয় ব্যাংক 1.5 মাস পর যে ডলার কিনেছে সেটি আমরা দেখছি এপ্রিল 2026-এ 7 কোটি ডলার কিনেছে, এই চলতি মাসে বলা হচ্ছে, এবং 2025-26 অর্থ বছরে 556 কোটি ডলার পরিমাণ ডলার কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার পরিমাণ। এবং রিজার্ভের একটি হিসাব এখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যে তথ্যসূত্র, সেটি থেকে আমরা জানিয়ে দিতে চাই 34.87 বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে এই মুহূর্তে। এবং 31 মার্চ 2026 সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 29.43 বিলিয়ন ডলার এবং রেমিটেন্সের পরিমাণ দেখতে পাচ্ছি 161 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সবশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা ডলার কেনার যে হার বা যে পরিমাণ, সেটি আমরা জানিয়ে দিলাম। মধ্যপ্রাচ্য সংকটের মাঝে মুদ্রাবাজারে সপ্তাহের শেষ দিনে ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম 122 টাকা 70 পয়সা। এক নজরে আমরা আজকের মুদ্রা বিনিময় যে হার, সেই মুদ্রা বিনিময় হার দেখে নেব। বৈদেশিক মুদ্রা বিনিময়ের হারে আমরা সপ্তাহ শেষে দেখতে পাচ্ছি ডলার রয়েছে, এখানে ইউরো রয়েছে, পাউন্ড রয়েছে, রুপি, ইউয়ান, বিভিন্ন দেশের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রাগুলোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি বিশ্লেষণ করি, ডলারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত রয়েছে। সেটি 122.70 টাকা ক্রয় মূল্য এবং সেটি বিক্রয় মূল্য অপরিবর্তিত 122.70 টাকায়। ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি যে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কিন্তু বেশি, 144.76 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি হচ্ছে 144.79 টাকা। পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখছি 166.35 টাকা ক্রয় মূল্য, বিক্রি হচ্ছে 166.44 টাকায়। রুপি অপরিবর্তিত রয়েছে 1.31 টাকা এবং ইউয়ানের ক্ষেত্রে আমরা 17.99 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি হচ্ছে 18 টাকায়। বাংলাদেশ ব্যাংক সপ্তাহ শেষে মুদ্রা বিনিময়ের যে হার, সেই হার আমরা জানিয়ে দিচ্ছি। এবং সবশেষ আরও 3টি মুদ্রা এখানে দেখছি, ইয়েন, অস্ট্রেলীয় ডলার এবং সিঙ্গাপুরি ডলার। ইয়েনের ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে, ক্রয় বিক্রয় একই রকম আমরা দেখছি 0.77 টাকা। অস্ট্রেলীয় ডলার 87.95 টাকা ক্রয় মূল্য এবং পক্ষান্তরে বিক্রি হচ্ছে 88 টাকায়। সিঙ্গাপুরি ডলার 96.53 টাকা ক্রয় মূল্য, বিপরীতে 96.56 টাকা বিক্রয় মূল্য। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পরিমাণ বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সূচক বেড়েছে 1.83 পয়েন্ট, অন্যদিকে লেনদেনের পরিমাণ কমেছে আগের দিনের তুলনায় প্রায় 30 কোটি টাকা। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ পুঁজিবাজারের সবশেষ দিনে কি পরিস্থিতি এখন, সেটি একটু বিশ্লেষণ করতে চাই। সূচক ও লেনদেনের পরিমাণ আমরা দেখছি ডিএসইএক্স 5256 পয়েন্ট সূচকের পরিমাণ এবং সেটি বলছিলাম যে 1.83 পয়েন্ট বেড়েছে গত দিনের তুলনায় এবং লেনদেন হয়েছে আজকে
সপ্তাহ শেষে 806 কোটি 1 লাখ টাকা এবং 30 কোটি টাকা কম বলা হচ্ছে আগের দিনের তুলনায়। এবং দর পরিবর্তনের যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখি। 131টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 201টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং 62টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সপ্তাহ শেষের যে পরিস্থিতি ঢাকা স্টক এক্সচেঞ্জে সেটি আমরা দেখে নিলাম। এ পর্যায়ে আমরা সপ্তাহের শেষ দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কি পরিস্থিতি সেটি দেখব। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 31 কোটি 42 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 7 কোটি টাকারও বেশি। আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে চিত্র সেই চিত্র দেখতে চাই। সিএএসপিআই, সেখানে সূচকের পরিমাণ আমরা দেখছি 14,761 পয়েন্ট। এখানেও কিন্তু আমরা দেখছি সূচকের পরিমাণ বেড়েছে 4.91 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 31 কোটি 42 লাখ টাকা। সেই তুলনায় আমরা গত দিনের তুলনায় দেখছি যে 7 কোটি 46 লাখ টাকার লেনদেন বেড়েছে। দর পরিবর্তনের হিসাবটি একটু দেখতে চাই। 86টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 88টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত রয়েছে 34টি শেয়ারের দর। এ পর্যায়ে দেখব সপ্তাহ শেষে ঢাকা পুঁজিবাজারের সার্বিক সূচকের পরিমাণ। সার্বিক সূচক কমেছে 0.88 পয়েন্ট এবং মূলধন কমেছে 2,000 কোটি টাকা। এক সপ্তাহের যে হিসেব পুঁজিবাজারে সেটি আমরা সেই চিত্রটি দেখতে চাই। আমাদের যে বিশ্লেষণ তাতে আসলে এই সপ্তাহে 4 দিন কার্যদিবস ছিল, একদিন সরকারি ছুটি ছিল 14 এপ্রিল। সপ্তাহ শুরুর দিন আমরা যদি 12 এপ্রিল থেকে দেখি, সেখানে সূচকের পরিমাণ পয়েন্ট ছিল 5,271 পয়েন্ট। সূচক পরিবর্তন আমরা দেখছি যে 13.69 এবং লেনদেন হয়েছিল 837 কোটি 10 লাখ টাকা। সেই ক্ষেত্রে আমরা বাজার মূলধনের পরিমাণ দেখছি 6,87,000 কোটি টাকা। 13 এপ্রিল 5,230 পয়েন্ট ছিল সূচকের পরিমাণ। এদিন কিন্তু সূচক পরিবর্তন হয়েছিল 41.03। আমরা এদিন মাইনাস দেখছি, সূচকের পরিমাণ কমে গিয়েছিল। 793 কোটি 42 লাখ টাকা লেনদেন হয়েছিল, যেটি 12 এপ্রিলের তুলনায় অনেকখানি কম এবং 6,85,000 কোটি টাকা বাজার মূলধন ছিল। মাঝখানে 14 এপ্রিল সরকারি ছুটির দিন ছিল, তারপরেই 15 এপ্রিলে আমরা দেখছি যে সূচকের পরিমাণ 5,254 পয়েন্ট, 24.63 সূচকের পরিবর্তন আমরা দেখছি এবং লেনদেন এদিন কিন্তু বেড়েছিল আগের দিনের তুলনায়। 836 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে, 6,85,000 কোটি টাকা বাজার মূলধন। এবং 16 এপ্রিল আজকের আমরা সপ্তাহের শেষ দিনে দেখছি 5,256 পয়েন্ট, 1.83 পয়েন্ট সূচক বেড়েছে এবং 806 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এবং বাজার মূলধনের যে পরিমাণ সেটি আমরা দেখছি 6,85,000 কোটি টাকা। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহ শেষের একেবারে হালনাগাদ চিত্র। নির্দিষ্ট পণ্য নির্ভরতায় আবারও হিলি স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি, যার প্রভাব পড়েছে বন্দরের দৈনন্দিন আয় ও শ্রমিকের আয়ের ওপর। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, কেন আসলে এই যে আমদানি রপ্তানির পরিমাণ কমে গিয়েছে এবং এর প্রভাব শ্রমিকদের উপরে পড়েছে কিনা, শ্রমিকরা কি বলছেন? পণ্য নির্ভরশীলতার কারণে হিলি স্থলবন্দরে আবারও আমদানির যে পণ্যের গতি সেটি কমেছে। আমরা দেখছি যে বিগত 2 মাস আগেও কিন্তু এই বন্দরে 100 থেকে 150 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হতো। সেই আমদানির পরিমাণ কিন্তু কমে এখন দাঁড়িয়েছে 40 থেকে 50 ট্রাক, কোনোদিন 70 ট্রাক সর্বোচ্চ আমদানি এই বন্দর হয়েছে, যার প্রভাব কিন্তু বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের আয়ও পড়েছে। আমরা দেখছি যে বন্দরের যে দৈনন্দিন আয় সেখানে কিন্তু প্রভাব পড়ছে, বন্দর কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি এই স্থলবন্দরে বেশ কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এই বন্দরটি বিশেষ করে চাল, গম, ভুট্টা, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্যের উপর নির্ভরশীল। এই পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই কিছু সময় ভারতের পক্ষ থেকে, কিছু সময় বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার কারণে কিন্তু কিছু আমদানির গতি সেটি কিন্তু কমে যায় এবং থমকে যায়। আমরা দেখি থমকে যায়, যার প্রভাব কিন্তু বন্দরের ব্যবসা বাণিজ্য রয়েছে, শ্রমিক রয়েছে, বন্দর কর্তৃপক্ষ সবকিছুর উপর একটা বড় ধরনের প্রভাব ফেলে। সেই জায়গা থেকে কাটিয়ে উঠবার জন্য বিশেষ করে কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বারবার করে সরকারের কাছে দাবি জানাচ্ছেন দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যদি এই পণ্যগুলো আসলে যে সময় পণ্যগুলো চাহিদা থাকবে সেই সময় পণ্যগুলো যদি আমদানি সরবরাহ স্বাভাবিক রাখা যায় তখন আমদানির পরিমাণ বাড়বে এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু আয়ও বাড়বে বলে বলছেন। এবং আরেকটি আমি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আগামী মাসে শেষের দিকে কিন্তু দেশে কুরবানি ঈদ পালিত হবে। সেই কুরবানি ঈদকে সামনে রেখে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা ইতিমধ্যে মশলা পণ্য আমদানিতে এলসি খুলতে শুরু করেছেন এবং ব্যাংকগুলো থেকে পর্যাপ্ত তারা সহযোগিতা পাচ্ছেন বলে
বলে আমাদেরকে জানিয়েছেন, এবং ভারত থেকে ইতিমধ্যে বেশ কিছু মশলা পণ্য বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। আসলে মশলা পণ্যের যে আমদানিটি রয়েছে সেটি যদি সামনে বেশি পরিমাণ আমদানি হয়, সেক্ষেত্রে কিন্তু দামে কিছুটা স্বস্তি মিলবে, এমন কিন্তু বন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে ব্যাংক এবং কাস্টমসের যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি সব ধরনের সহযোগিতা করেন মশলা পণ্যগুলো দ্রুত ছাড়করণে, সেক্ষেত্রে দ্রুত ছাড়করণ করা সম্ভব এবং বাজারজাতকরণ করে সেটি দ্রুত ক্রেতাদের নাগালে পৌঁছে দেওয়া সম্ভব বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এতে করে দামে কিছুটা কম থাকবে, এমনটি তারা বলছেন। সব মিলিয়ে বলা চলে আসলে নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরতার কারণে কিন্তু বন্দরটি মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ে, যার প্রভাব কিন্তু বন্দরের শ্রমিক এবং বন্দর কর্তৃপক্ষ যারা আছেন সকলের উপরই পড়ে। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। দর্শক, শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।